শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ২টি ক্লাসের আলোচনা আমি একটু করে নেই। তারপরে আমি আমার নতুন লেকচারে যাব। ১ম ক্লাসে আমি নিয়েছিলাম যেটি, আমি তোমাদেরকে অর্থনীতি কি, আ অর্থনীতি আমরা কেন পড়বো, আর হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এগুলো নিয়ে কথা বলা হয়েছিল। আমি একটু রিপিট করি। অর্থনীতি বলতে তোমরা মূলত বোঝো যে শাস্ত্রের মাধ্যমে অসীম অভাবকে সীমিত সম্পদের মাধ্যমে পূরণ করা যায়, তাকে আমরা বলছি অর্থনীতি। অথবা সীমিত সম্পদের মাধ্যমে তুমি যেভাবে অসীম অভাবকে পূরণ করবে, তাকে আমরা বলতেছি হচ্ছে অর্থনীতি। মানে তোমার হাতে ১০ টাকা আছে, এই ১০ টাকা দিয়ে কিভাবে তুমি তোমার অসীম অভাবকে পূরণ করবা, সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থনীতির মূল বিষয়। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হচ্ছে অর্থনীতির ২টা মৌলিক সমস্যা। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে নির্বাচন জনিত সমস্যা। দুষ্প্রাপ্যতা বলতে বোঝায়, আমরা জানি যখন চাহিদার তুলনায় সম্পদের যোগান সীমিত হয়। যেমন মনে করো মাহবুব বাজারে গেছে মনে করো ৫ কেজি লিচু খাবে। বাজারে আছে তোমার হচ্ছে ৫০ কেজি আম, ১০০ কেজি জাম, কিন্তু লিচু নাই। তাহলে আমি বলবো সম্পদ দুষ্প্রাপ্য। আবার এমন আছে মাহবুবের দরকার ২০ কেজি লিচু, বাজারে আছে ৫ কেজি লিচু। তার মানে কি, বাজারে মাহবুব যে পরিমাণ লিচু চাইতেছে, বাজারে সেই পরিমাণ লিচু নাই। তার মানে দুষ্প্রাপ্যতা বলতে আমরা বুঝবো সম্পদের অপ্রাচুর্যতাকে, অথবা যেই পরিমাণ তুমি চাচ্ছ সেই পরিমাণ বাজারে নাই। এই অবস্থাকে আমরা বলবো সম্পদ দুষ্প্রাপ্য। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম হচ্ছে নির্বাচন। নির্বাচন বলতে বোঝায় মাহবুব বিয়ে করবে, তো বিয়ের জন্য ১০টা মেয়ে ও দেখছে। ১০টা মেয়ে দেখার পরে ও কি ১০ জনকে বিয়ে করবে? না, ও একজনকে বিয়ে করবে। তো ওই একজনকে ও যে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করছে, এটাকে আমরা বলবো হচ্ছে নির্বাচন জনিত সমস্যা। ঠিক একইভাবে তোমার অভাব হচ্ছে অসীম, তোমার কাছে ১০টা অভাব আছে। মনে করো তৌফিক মনে করো প্রথমে মনে করছে সে চিকেন সিজলিং দিয়ে আজকে ফ্রাইড রাইস খাবে, হ্যাঁ। আবার ও আবার চিন্তা করলো, না আজকে বৃষ্টি হচ্ছে, খিচুড়ির সঙ্গে গরুর মাংস খেলে ভালো হবে। আবার কিছুক্ষণ পরে রোদ উঠছে, ও বলছে না রুটি আর গরুর মাংস খাইলে ভালো হবে। এরকমও বিভিন্ন ধরনের অভাব বোধ করতেছে। কিন্তু একসাথে কি ১০টা জিনিস পূরণ করা সম্ভব হবে? না। ও নির্বাচন করবে যে ১০টা জিনিসের মধ্যে কোনটা না হইলেই না, সে সেটাকে বাছাই করবে। যে প্রক্রিয়ার মাধ্যমে এই বাছাইটা হবে, এটাকে আমরা বলবো তোমার হচ্ছে নির্বাচন জনিত সমস্যা। এই ছিল আমার প্রথম ক্লাসের আলোচনা। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে গোলাম মোস্তফা স্যার যেটি দেখিয়েছিল, তোমার হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে ৩টা, তোমরা পড়ছো। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, একটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, একটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। তোমাদেরকে কি উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই দুটি বিষয় নিয়ে তোমাদের গোলাম মোস্তফা স্যার আলোচনা করছিল। ঠিক আছে, এখন আমি তোমাদের হচ্ছে ওই দুটা জিনিস একটু বলে নেই। কি উৎপাদন করা হবে যখন আমরা বলবো, তার অর্থ হচ্ছে তোমার কি বলে, কি উৎপাদন করা হবে যখন আমরা বলবো, তখন তোমাদেরকে বুঝতে হবে যে তোমার দেশে কি পরিমাণ কোন জিনিসের চাহিদা আছে বেশি। তোমার দেশের মানুষ মনে করো ভাত বেশি খায়, তো তোমার দেশের মানুষ কি করবে? ভাত বেশি উৎপাদন করবে, রুটি কম উৎপাদন করবে। আর পাকিস্তান যদি হয়, পাকিস্তানের মানুষ বেশি কি খায় বলতো? রুটি বেশি খায়। তাহলে পাকিস্তান কি করবে? রুটি বেশি উৎপাদন করবে, ভাত বেশি উৎপাদন করবে। কি উৎপাদন করা হবে এটা দিয়ে আমরা বুঝবো তোমার দেশের মানুষের চাহিদা অনুযায়ী তোমার দেশকে উৎপাদন করতে হবে। যদি তোমার দেশ মনে করে যে তোমার দেশের মানুষ ভাত বেশি খায়, তারা ভাত বেশি উৎপাদন করবে। আর যদি মনে করে যে রুটি বেশি খায়, তারা রুটি বেশি উৎপাদন করবে। এই জিনিসটা তোমার হচ্ছে কি উৎপাদন করা হবে, এটার ব্যাখ্যা। এরপরে তোমরা পড়ছো হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আসলে কার জন্য বলতে বোঝায়, মনে করো যে এখানে এই যে তোমার নাম কি জানো, এই যে রূপক। রূপক মনে করো তোমার হচ্ছে বস্তিতে থাকে। মনে করো বস্তি এরিয়ার মানুষ, মানে ওর বাসা মনে করো যে একেবারে তোমার হচ্ছে মানে লোয়ার ক্লাসের স্টুডেন্ট হোক বা লোয়ার ক্লাস, মানে ওর আব্বা আম্মা খুবই দরিদ্র, মানে একেবারে গরিব এরিয়াতে থাকে। মাহবুব মনে করো একেবারে পয়সাওয়ালা, ওর বাবার ৫০ তলা বিল্ডিং আছে, বুঝছো? ৫০ তলা বিল্ডিং আছে ওর বাবার, মনে করো 5 স্টার হোটেলও আছে মাহবুবের বাবা। এখন মনে করো আমি যদি পণ্য উৎপাদন করি, আমি যদি দেখি মাহবুবের মতো মানুষ ওই এলাকাতে বেশি আছে, আমি কি করব? আমি করব হচ্ছে কি তোমার ওর জন্য ওই অনুপাতে দ্রব্য তৈরি করবো। মনে করো আমি লাক্স উৎপাদন করবো মাহবুবের জন্য, কিন্তু আমি কিন্তু রূপকের জন্য লাক্স উৎপাদন করব না। আমি রূপকের জন্য কি উৎপাদন করব? কস্কো কস্কো গ্লিসারিন। দেখবা যে কোনো হোটেলে কম দামি হাত ধোয়ার সাবান যেটা, এটা হলো কস্কো গ্লিসারিন। কস্কোর দাম হচ্ছে ১০ টাকা, লাক্সের দাম হচ্ছে ৫০ টাকা। তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার এরিয়াতে কোন ধরনের মানুষ বসবাস করে। তোমার এরিয়াতে যদি পয়সাওয়ালা মানুষ বেশি বসবাস করে, তুমি চেষ্টা করবে হচ্ছে তাদের উপযোগী করে পণ্য তৈরি করা। বড় লোক বেশি থাকলে বা ধনী মানুষ বেশি থাকলে তুমি লাক্স উৎপাদন করবা, আর যদি গরিব মানুষ বেশি থাকে তুমি কষ্ট উৎপাদন করবা। এই হচ্ছে মূল বিষয়, কার জন্য উৎপাদন করা হবে। আর এখন আমি তোমাদের হচ্ছে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে আমি আজকে ঢুকি। আজকে আমি তোমাদেরকে ৩টা জিনিস পড়াবো। একটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এরপরে তোমরা পড়বো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আর হচ্ছে
সুযোগ ব্যয়। এটা তোমাদের আজকে লাস্ট ক্লাস, আমি জানি তোমাদের একটু বিরক্ত লাগবে এখন, বেশিক্ষণ না, আমি তোমাদেরকে বেশিক্ষণ মজা লাগবে, একটু মনোযোগ দাও। অনেকেরই হয়তো বা ধৈর্য হারাই যেতে পারে, ধৈর্য হারাই যাচ্ছে আমার মনে হয়, চেহারা দেখে মনে হচ্ছে তোমরা খুব টায়ার্ড। হ্যাঁ, সমস্যা নাই, মনোযোগ দিয়ে শোনো। কিভাবে উৎপাদন করা হবে এটা উত্তর দেওয়ার জন্য আমাকে আগে জানতে হবে যে উৎপাদনের মূল উপকরণ কয়টা। কোন জিনিস, মনে করো যে তোমরা কলম উৎপাদন করবা মনে করো, ঠিক আছে? এই কলম উৎপাদন করতে গেলে তোমাদেরকে 4টি জিনিস ছাড়া কলম উৎপাদন করা যাবে না। কলম উৎপাদনের জন্য তোমার একটা জায়গা লাগবে, মাস্ট, যেখানে কলমটা উৎপাদন হবে। কলম উৎপাদনের জন্য কিছু শ্রমিক লাগবে যারা কলমটারে সাইজে নিয়ে আসবে। কিছু টাকা লাগবে যেটা দিয়ে তুমি কাঁচামাল কিনবা। আর এই পুরা কাজটা বাজারজাত করার জন্য একটা প্রতিষ্ঠান লাগবে। এই 4টা জিনিস ছাড়া কোনো জিনিস উৎপাদন হয় না। তার মানে হচ্ছে উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যেই কোনো জিনিস উৎপাদন করতে গেলে এই 4টা জিনিস লাগবে। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যেই জন্য এই উৎপাদন উপকরণগুলোর কথা বলা, সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এই জন্য উৎপাদন উপকরণগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, আমি আরেকটু বলি। তোমরা জানো যে, আচ্ছা ইয়া বলো তো দেখি, মাহবুব আনমিউট হও তো দেখি, মাহবুব আনমিউট হও। মাহবুব, হ্যাঁ, স্যার। বলো তো দেখি, ভূমি বলতে তুমি কি বুঝো? ভূমি বলতে তুমি যা বুঝো তাই বলো, মানে যেমন খুশি তেমন বলো। ভূমি বলতে কি বোঝো? ভূমি, হোয়াট ইজ ভূমি বলো? জি স্যার। ভূমি বলতে কি বুঝো? ভূমি ভূমি, বলতে কি ভূমি বুঝি? ভূমি যে বলো। স্যার বলতে পারি না। আরে দূর বেটা, ভুল বললে ভুল বলো, অসুবিধা নাই, তুমি যা বুঝো তাই বলো। ভূমি কি বলো? ভূমি, ভূমি কি বেটা? না স্যার বলুন না। এই রূপক বলো তো দেখি, ভূমি কি? তুমি যা খুশি বলো, অসুবিধা স্যার নেই। ভূমি, বলো। স্যার ভূমি, হ্যাঁ, ভূমি ভূমি তো বলো। স্যার কি বলবো, মানে পায়ের নিচে যেটা ওইটাই তো ভূমি। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা অ্যান্সার দিছো। শাকিল বলো তো দেখি, শাকিল, শাকিল, শাকিল বলো। শাকিল, এই শাকিল। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, বলো দেখি ভূমি বলতে কি বোঝায়? এই প্রিয়া, কি চলে গেল নাকি? স্যার ওর মাইক নেই। না স্যার, স্যার ওর মাইক নেই। ও স্যার মাইক ওর নেই মাইক তো? অন হইতেছিল না। হ্যাঁ স্যার, এখন বুঝছি। হ্যাঁ স্যার বলেন। স্যার ভূমি হইলো যে যে বলো। জায়গায় বলো। চাষবাস করা যায়, চাষবাস করে মানে মানুষ কি বলবো স্যার, গুছিয়ে আচ্ছা বলতে পারবো না স্যার। আচ্ছা, ঠিক আছে, গুছাবো, আমি বুঝছি। চাষ আচ্ছা করা- এবার, আচ্ছা বুঝছি, এবার মনোযোগ দিয়ে শোনো। ইকোনমিক্সে ভূমি বলতে একটু ভিন্ন ভিন্ন ভাবে বোঝানো হয়, মানে এটা তোমার নর্মাল ভূমি না, একটু ভিন্নতা আছে। যা মানব সৃষ্ট না, যা প্রাকৃতিক, তাকে ভূমি বলে। আকাশ ভূমি, বাতাস ভূমি, মাটি ভূমি, নদী ভূমি, সমুদ্র ভূমি। যাই মানুষের সৃষ্টি না তাই ভূমির আওতাভুক্ত ইকোনমিক্স। তার মানে হচ্ছে যা কিছু প্রাকৃতিক এবং যা মানব সৃষ্ট না তাকে আমরা ভূমির আওতাভুক্ত বলতে পারি। এই হচ্ছে ভূমি। তোমাদের পরীক্ষাতে আসবে নিচের কোনটি ভূমির আওতাভুক্ত? আকাশ, তারপর বলবে টাকা, অথবা বলতে পারে যে তোমার আকাশ কিসের আওতাভুক্ত? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তোমাকে বলতে হবে কি? ভূমি, এরকম আর কি। আচ্ছা এবার আমাকে বলো, শ্রম বলতে কি বোঝায়? শ্রম, মাহবুব, মাহবুব না, তৌফিক বলো তো, শ্রম বলতে কি বোঝায়? তৌফিক, তৌফিক বলো, শ্রম বলতে কি বোঝায়? তুমি যা খুশি বলো, অসুবিধা নেই। শ্রম বলতে কি বোঝায় বলো? বলতে বলো। আমরা যা করি তাই তো ভাই শ্রমের লাভে পড়ে। না না, হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি হচ্ছে শ্রমিক। তুমি মালিককে কি, তুমি মনে করো এখন একটা চাকরি করো, মনে করো তুমি ব্যাংকার, তুমি ব্যাংকার, তো তুমি ওই ব্যাংকের জন্য তুমি একজন শ্রমিক। তুমি কেন এখান থেকে টাকা পাও বলো তো? তুমি ওই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে আসো, শ্রমের বিনিময়ে তোমাকে টাকা দেওয়া হয়, তাই না? তুমি যেদিন মারা যাবা তোমার শ্রমও সেদিন মারা যাবে। তুমি যতদিন বেঁচে থাকবা তোমার শ্রমও ততদিন বেঁচে থাকবে। শ্রমকে বলা হয় উৎপাদনের একমাত্র জীবন্ত উপকরণ। যেদিন শ্রমিক মারা যাবে তার সঙ্গে সঙ্গে শ্রমও মারা যাবে। যতদিন তুমি জীবিত থাকবা ততদিন তোমার শ্রমও জীবিত থাকবে। একটা জিনিস মনোযোগ দিয়ে চিন্তা করবা যে প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে কিন্তু একই রকম। তুমি মনে করো রিকশাওয়ালার পরিবারে জন্মগ্রহণ করছো, এই জন্য তুমি গরিব। আমি মনে করো তোমার হচ্ছে, আমার বাবা মনে করো শেখ বংশের, মানে শেখ পরিবার থেকে আসছি, এই জন্য মনে করো আমি মনে করো বড়লোক। কিন্তু আমরা জন্মসূত্রে সবাই কিন্তু একই রকম হাত পা নিয়েই জন্মগ্রহণ করি। আমাদের তোমার হচ্ছে এই বংশীয় অবস্থান আমাকে রিকশাওয়ালা আর তোমাকে মনে করো কোটিপতির পোলা হিসেবে
ট্রিট করে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু সবাই আমরা একই। কিন্তু আমাদের যে তোমার শ্রমগত অবস্থা, মনে করো আমি শিক্ষক কেন, আমি তোমাদেরকে পড়াই, এই জন্য আমি শিক্ষক। তোমরা ছাত্র কেন, তোমাদের কাজ হচ্ছে ছাত্রত্ব মেনে নেওয়া। আরেকজন রিক্সাওয়ালা কেন, কারণ তার পরিবারে তার দাদারা রিক্সা চালাইছিল বলে সে এখন রিক্সা চালাইতেছে। বুঝছো, যেটা বুঝাচ্ছি যে শ্রম থেকে শ্রমিক হচ্ছে আলাদা। শ্রমিক যা মালিককে প্রদান করে এবং যার বিনিময়ে সে অর্থ লাভ করে তাকে আমরা বলবো হচ্ছে শ্রম। এই শ্রম মানসিক শ্রম হইতে পারে, কায়িক শ্রম হতে পারে। ইট ভাঙার জন্য শ্রম হয়, আবার আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি আমরা মানসিক শ্রম দেই, এটা হচ্ছে শ্রম। এরপরে হচ্ছে মূলধন। তোমরা জানো মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ। এটা আমরা ডিটেলস পরে আরো পড়বো। জাস্ট জানবা তোমার কাছে 50 লাখ টাকা আছে, এটা দিয়ে তুমি ব্যবসা করবা, এটা মূলধন। আবার তোমার কাছে 50 লাখ টাকার যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি দিয়ে ব্যবসা করবা, সেটা হচ্ছে মূলধনের আওতাভুক্ত। আর সংগঠন হচ্ছে কি, সংগঠন হচ্ছে এই ভূমি শ্রম এবং মূলধনকে পরিচালনার জন্য তোমার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। যেই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে তুমি ভূমি শ্রম মূলধনকে পরিচালনা করবা তাকে আমরা বলবো হচ্ছে সংগঠন। এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, এত কিছু বললাম কেন, আমরা আসি হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে এই প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, আমার কাছে আমার এই তৌফিকের কাছে একটা প্রশ্ন। তৌফিক আনমিউট হও, তৌফিক আনমিউট হও। আচ্ছা বলো তো দেখি তৌফিক, মনে করো তুমি হচ্ছে কি বলে, তুমি মনে করো তোমার হচ্ছে একটা ব্যবসা করবা, ঠিক আছে? তো তুমি কি রংপুরে, তুমি ঢাকায় ব্যবসা করবা, তোমার রংপুরে জায়গা আছে, তুমি কি রংপুরের মাটি নিয়ে ঢাকায় নিয়ে আসতে পারবা? বা তুমি কি রাজশাহীর মাটি কি আলগায় নিয়ে কি ঢাকায় এসে ব্যবসা করতে পারবা? না। তার মানে কি ভূমি খুব একটা পরিবর্তন হয় না। মনে করো আজকে মাহমুদুর কেন্দ্রীয় কলেজ যে বিল্ডিং এ আছে, এটা কি কালকে তোমার হচ্ছে মিরপুরে আসতে পারবে? এই বিল্ডিংটা সহজ হবে? ভূমিটাকে আলগায় নিয়ে যেতে পারবা? না। তার মানে ভূমি খুব একটা চেঞ্জ হয় না। আবার প্রতিষ্ঠানকে যদি চিন্তা করো, মনে করো একটা প্রতিষ্ঠান তোমরা আসো, মালিক কি খুব বেশি চেঞ্জ হয়? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি চেঞ্জ হয়? মনে করো তোমার বাবা ব্যবসা করতেছে, তোমার বাবার ব্যবসার স্থলে তুমি ব্যবসা করবা, তোমার পরে তোমার ছেলে ব্যবসা করবে, এই যে ধারাটা এটা কি চেঞ্জ হবে? আমরা যখন কোনো ব্যবসা করি আমাদের যে ধারাবাহিকতা থাকে, মানে প্রতিষ্ঠানের কাঠামোর খুব একটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি বলতো? চেঞ্জ হয় লেবারের। আমি তুমি ছাঁটাই হব, আমি তোমার জায়গায় নতুন মানুষ আসবে। আবার প্রতিষ্ঠানে যে টাকা লাগে, আজকে আমার 20 লাখ টাকার যন্ত্রপাতি লাগতেছে, কালকে আমার 30 লাখ টাকার যন্ত্রপাতি লাগবে, পরশুদিন আমাদের 50 লাখ টাকার যন্ত্রপাতি লাগবে। তার মানে কি পরিবর্তনটা হচ্ছে মূলত শ্রম এবং মূলধন। যেটা বলার জন্য বলা সেটা হচ্ছে মূলত আমরা আলোচনার সুবিধার্থে উৎপাদনকে নিয়ে যখন আলোচনা করব তখন আমরা শ্রম এবং মূলধনকে দিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি ভূমি এবং সংগঠন মোটামুটি ফিক্স থাকে। বুঝছো, এই জন্য এত কিছু বলা। এবার একটু আমরা এখন আসল জায়গায় যাই, কিভাবে উৎপাদন করা হবে। বাংলাদেশ শ্রম নির্ভর দেশ। বাংলাদেশ কি নির্ভর দেশ? শ্রম নির্ভর দেশ। বাংলাদেশে তোমার হচ্ছে শ্রমিক হচ্ছে অনেক সস্তা এবং শ্রমিকের পরিমাণ অনেক বেশি। তার মানে কি শ্রমিকও সস্তা, পরিমাণও বেশি। তার মানে বাংলাদেশকে আমরা শ্রম নির্ভর কান্ট্রি বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমরা এখানে শ্রমিককে কম টাকা দিলে শ্রমিকরা কাজ করে দেয়। বুঝছো, এই জন্য বাংলাদেশ শ্রম নির্ভর দেশ। এখন তোমাকে বলা হইলো যে আমার দেশে 2000 টন ধান উৎপাদন করতে হবে, তাহলে বাংলাদেশ কি করবে বলতো? বেশি পরিমাণ শ্রমিক এবং কম পরিমাণ মূলধন দিয়ে তারা এই 2000 টন ধান উৎপাদন করবে। কেন বেশি পরিমাণ শ্রমিক? কারণ আমরা তারা উৎপাদক, আমরা চেষ্টা করি কি কম পরিমাণ পয়সা কোন জায়গায় দেওয়া যায়, কম পরিমাণ পয়সা দিয়ে আমরা আমাদের উৎপাদনটা টার্গেট ফুলফিল করার চেষ্টা করবো। এই জন্য আমরা বেশি পরিমাণ শ্রমিক এবং কম পরিমাণ মূলধন দিয়ে 2000 টন ধান উৎপাদন করব। কিন্তু আমেরিকার কথা চিন্তা করো তো, আমেরিকাতে একজন তোমার হচ্ছে কি বলে, একজন শ্রমিককে দিতে হবে মনে করো 20 কোটি টাকা ধান উৎপাদনের জন্য। মনে করো তো আমেরিকা কি বেশি পরিমাণ তোমার মানুষ নিবে, বেশি পরিমাণ শ্রমিক নিবে? কখনোই না। আমেরিকা চেষ্টা করবে তোমার হচ্ছে কম পরিমাণ শ্রমিক এবং বেশি পরিমাণ মূলধন নিয়ে কাজটা করতে। কিভাবে? মনে করো যে এই যে তৌফিক এবং হচ্ছে রূপক এবং হচ্ছে মাহবুব, এই তিনজন হচ্ছে আমেরিকান লেবার। বুঝছো, ওদেরকে আমেরিকান টাকায় প্রত্যেক মাসে 1 কোটি টাকা করে দিতে হয়। যে মালিক আমেরিকার ওই গার্মেন্টস এর বা ওই প্রতিষ্ঠানের মালিক, সে কি করবে? এই তিনজন যে কাজটা করে, এই কাজ করার মধ্যে একটা মেশিন কিনবে। মেশিনের দাম 50 কোটি টাকা। ধরো 50 কোটি টাকা দিয়ে মেশিন কেনার কারণে কি হবে? সে আর কোনো মেধা খাটাইতে হবে না, এই তিনজন মানুষ তো লাগবেই না। 2-3 মাসের মধ্যে তাদের এই টাকাটা পৌঁছায় যাবে, কারণ এই মেশিনের তো কোনো বিরতি নাই, মেশিন কিন্তু সব সময় কাজ করতে থাকবে। রূপক, মাহবুব আর তৌফিক কিন্তু 8 ঘন্টার পরে টায়ার্ড হয়ে যাবে, ওরা কিন্তু আর পারবে না। এজন্য আমেরিকা চেষ্টা করে সবসময় মূলধন বেশি দিয়ে শ্রমিক কম দিয়ে কাজ করাইতে, বা আমেরিকাকে বলা হয় পুঁজি নির্ভর দেশ। এখন আমি আসল জায়গায় চলে আসছি, কিভাবে উৎপাদন করা হবে। তোমার দেশে বাংলাদেশে যেই উপকরণটা সস্তা,
এবং যে উপকরণটা বেশি পাওয়া যায় সেটা দিয়ে তোমার দেশ ওই পরিমাণ উৎপাদন করবে। আমেরিকা কি করবে? ওই পরিমাণ উৎপাদন করবে। ধরো যে দুই দেশই 1000 টন ধান উৎপাদন করবে, বাংলাদেশ বেশি শ্রম কম মূলধন দিয়ে 1000 টন ধান উৎপাদন করবে, আমেরিকা বেশি মূলধন কম পরিমাণ শ্রমিক দিয়ে 1000 টন ধান উৎপাদন করবে। মূল কথা হচ্ছে তুমি কিভাবে উৎপাদন করবা এটা নির্ভর করবে তোমার দেশের উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কোনটা সস্তা এবং কোনটা বেশি পরিমাণে পাওয়া যায় তার উপর। তোমার দেশে যদি শ্রমিক সস্তা হয় এবং হচ্ছে শ্রমিক বেশি পাওয়া যায়, তুমি শ্রম দিয়ে বেশি পরিমাণে উৎপাদন করবা। আর তোমার দেশে যদি মূলধন যদি বেশি পাওয়া যায় এবং মূলধন যদি সস্তা হয়, তাহলে তোমার দেশ মূলধন দিয়ে বেশি পরিমাণে উৎপাদন করবে। এই হচ্ছে আমাদের কিভাবে উৎপাদন করা হবে এটার বেসিক। এখন আমরা তোমার হচ্ছে নতুন একটা জিনিস পড়বো, এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। কি বলতো? উৎপাদন সম্ভাবনা রেখা। একেবারে সহজ, আমরা বেশি পড়াশোনা করবো না, খুব কম জিনিসই করবো। উৎপাদন সম্ভাবনা রেখা, মনোযোগ দিয়ে শুনবা। ইতিমধ্যে তোমরা বিষয়টা জানো, কি উৎপাদন করা হবে তোমরা যখন পড়ছো তখনই তোমাদের কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার একটা ছোট্ট ধারণা তোমরা পাওয়ার কথা। এখন মনে করো তোমার দেশের মানুষের কি 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 খায়? তোমার দেশের মানুষ ধান এবং রুটি খায় বা চাল এবং রুটি খায়। এই চাল এবং রুটি খাওয়ার জন্য তোমার দেশের যে সম্পদ বা যে উৎপাদন উপকরণ আছে সেইটা দিয়ে তোমার দেশ কি পরিমাণ ধান এবং চাল উৎপাদন করতে পারবে তা যে রেখার মাধ্যমে আমরা দেখাবো, এটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। যদি আমি সংজ্ঞা দিই এভাবে দিব যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তিনবার বলবো, আবার শোনো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আরেকবার শোনো। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। প্রশ্ন হচ্ছে বিষয়টা আসলে কি? তোমার দেশ মনে করো এই তামজিদ, তামজিদ তুমি একটু আনমিউট হও। তামজিদ আনমিউট হও। তামজিদ দেখি। হ্যাঁ আচ্ছা। জি স্যার বলেন। আচ্ছা শোনো, মনে করো তুমি বাংলাদেশে বসবাস করো, তাই না? তো তোমার দেশে মনে করো তোমার 10,000 টাকা এবং 20 জন শ্রমিক আছে, আর কিছু নাই। কি আছে বলো? 10,000 টাকা এবং 20 জন শ্রমিক আছে। 10,000 টাকা 20 জন শ্রমিক। এখন এই 10,000 টাকা এবং 20 জন শ্রমিক দিয়ে তোমার দেশ কি পরিমাণ ধান এবং রুটি উৎপাদন করতে পারবে তা আমরা যে রেখার মাধ্যমে দেখাবো তাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সীমিত সম্পদ ও প্রযুক্তি বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার দেশের যে সম্পদ আছে তা দিয়ে তুমি তোমার কি পরিমাণ চাহিদা পূরণ করতে পারো দুইটা দ্রব্যের, ধান এবং রুটি, চাল এবং যেটা খুশি। এটা তো আমি উদাহরণ দিলাম। মানে এটা এমন একটা রেখা যেই রেখার প্রত্যেকটা বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে, বর্তমান সম্পদ ও প্রযুক্তি বলতে বুঝাইছি তোমার 10,000 টাকা এবং 20 জন শ্রমিক, এইটা দিয়ে তুমি কি পরিমাণ ধান এবং রুটি উৎপাদন করতে পারবা সেটা যে রেখার মাধ্যমে দেখাবে এটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যখন এটাকে একটু আমরা আরো ডিটেলস এটা পড়বো, আপাতত শুরুর দিকে তো খুব বেশি মেধা খাটানোর দরকার, জাস্ট শোনো বিষয়টা আসলে কি। ঠিক আছে, তুমি মিউট হও এবার। মিউট হও, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে তোমার সুযোগ ব্যয় বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। সুযোগ ব্যয় বিষয়টা কি মনোযোগ দিয়ে শুনবা। এই কি বলে শাকিল বিয়ে করবে, বুঝছো? তো শাকিল বিয়ে করবে। এখন শাকিলের কাছে তোমার মেয়ে দেখতেছে শাকিলের জন্য। তো শাকিলের কাছে 10টা মেয়ের সিভি আসছে, বুঝছো? শাকিল বিয়ে করবে কিন্তু একজনকে, মনে করো সকিনা, আমেনা, হুরমতি, তারপরে জরিনা, আম্বিয়া, সবাই হচ্ছে ওর পাত্রী হিসাবে আসছে। এখন শাকিল বিয়ে করছে, বিয়ে করার জন্য রেডি করছে সকিনাকে। সকিনাকে যদি বিয়ে না করতো তাহলে ও কাকে বিয়ে করতো? মনে করো আম্বিয়াকে। সকিনাকে পাওয়ার সুযোগ ব্যয় হচ্ছে আম্বিয়াকে ত্যাগ করা। অথবা এই শাকিলের কাছে তোমার হচ্ছে 4টা অপশন আছে। ওর কাছে 20 লাখ টাকা আছে, ওর আব্বা বলছে হয় তোকে ইংল্যান্ডে যেতে হবে, নয় তুই হুন্ডা কিনবি, নয় তোকে আমি বিয়ে দিব, নয় তুই একটা ব্যবসা করবি। শাকিল সব চিন্তা ভাবনা করে কি করলো? একটা ব্যবসা করলো। ব্যবসা যদি ও না করতো তাহলে কি করতো? ইংল্যান্ডে যাইতো। তাহলে ব্যবসা করার সুযোগ ব্যয় হচ্ছে ইংল্যান্ডে যাইতে না পারা। আবার মনে করো শাকিলের কাছে মনে করো বাজারে গেল চিপস খাবে, ও মিস্টার টুইস্ট চিপস খায়, বুঝছো? তো মিস্টার টুইস্ট চিপস যখন খাইছে, ওর বাজারে দেখলো যে 10 প্রজাতির চিপস আছে। মিস্টার টুইস্ট যদি না পাইতো কি খাইতো? পটেটো ক্র্যাকার্স খাইতো। মিস্টার টুইস্ট খাবার সুযোগ ব্যয় হচ্ছে পটেটো ক্র্যাকার্স ত্যাগ করা। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে
কোনো একটা দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য আমরা অন্য দ্রব্যটা যে পরিমাণ ছাড় দিব তাকে আমরা বলবো হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ কোনো একটা দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য আমরা অন্য দ্রব্যটা যে পরিমাণ ছাড় দিব তাকে আমরা বলবো হচ্ছে সুযোগ ব্যয়। আমরা এভাবেও বলতে পারি ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয়। আবার এভাবেও বলা যায় সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয়কে সুযোগ ব্যয় বলে। আবার শোনো, সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয়কে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ মাহবুব, রূপক, শাকিল, তৌফিক বা যারা এখানে তোমরা আছো, মানে যে যাই বলো আর নাই বলো, তোমরা হচ্ছে সুযোগ ব্যয় জিনিসটার সঙ্গে সবাই পরিচিত। হয়তোবা পড়াশোনা করো নাই, তোমরা সব ক্ষেত্রে এটা চিন্তা করো। দেখো তুমি তোমার কাছে মনে করো তোমরা বিকালে বের হবা কিনা চিন্তা করতেছো, আমি যদি বিকালে আড্ডা মারি আমার 50 টাকা খরচ হবে, আর বিকালে যদি বাসায় থাকি তাহলে আমার 50 টাকা খরচ হবে না। তুমি কি করবা? বাসায় থাকবা, তাই না? কারণ এই বাসায় থাকার সুযোগ ব্যয় হচ্ছে তুমি বাইরে যাইতে পারো নাই বা বাইরে যাওয়া ত্যাগ করা। আবার যদি এমন হয় তুমি মনে করো যে তোমার অপশন দিছে হয় তুমি ইউরোপে যাবা নয় তুমি হুন্ডা কিনবা। যদি ইউরোপে যাও তাহলে হুন্ডা কিনতে পারবা না, ইউরোপে যাওয়ার সুযোগ ব্যয় হবে হুন্ডা ত্যাগ করা। আবার যদি হুন্ডা কিনো তাহলে হচ্ছে তুমি ইউরোপে যেতে পারবা না, তার মানে হুন্ডা কেনার সুযোগ ব্যয় হচ্ছে ইউরোপটা ত্যাগ করা। এই হচ্ছে সুযোগ ব্যয়। আবারও শোনো, মূলত সুযোগ ব্যয় বলতে বোঝায় ত্যাগকৃত সুযোগই সুযোগ ব্যয়, অথবা একটা দ্রব্য বেশি পাওয়ার জন্য অন্য দ্রব্য তুমি যে পরিমাণ ছাড় দিবা সেটা হচ্ছে সুযোগ ব্যয়। আবার এভাবে বলা যায় সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। প্রশ্ন হচ্ছে এখানে মজার, সেটা হচ্ছে মনে করো, খুব মনোযোগ দিয়ে শুনবে এখন যেটা বলবো। মাহবুব বাজারে গেছে, বুঝছো? মাহবুবের কাছে কিন্তু 5টা কলম আছে বাজারে, আইটিন, ইকোনোডিএক্স, সেলোগ্রিপার, ম্যাক্স রাইটার, মনে করো ফাইন বি, 5টা ব্র্যান্ডের কলম। মাহবুব লেখে হচ্ছে তোমার আইটিন দিয়ে, বুঝছো? তো আইটিন দিয়ে লেখে সে, যদি আইটিন না থাকতো তাহলে সে মনে করো ম্যাক্স রাইটার দিয়ে লিখতো। তার মানে আইটিনের সুযোগ ব্যয় হবে ম্যাক্স রাইটারটা ত্যাগ করা, কিন্তু বাকি যেগুলো ছিল সেলোগ্রিপার, ফাইন বি, এগুলো কিন্তু তার সুযোগ ব্যয় হবে না। কারণ হচ্ছে সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। তোমার কাছে 10টা অপশন আছে, তুমি 1 নাম্বারটা খাইছো, এটা না খাইলে তুমি যেটা খাইতে পারতা সেটাই তোমার সুযোগ ব্যয় হবে, কিন্তু বাকি সবগুলো তোমার সুযোগ ব্যয় হবে না। মানে 10টা মেয়ে তোমার বিয়ের জন্য আসছে, একটাকে বিয়ে করছো, ওইটাকে বিয়ে না করলে তুমি যেটাকে বিয়ে করতে পারতা সেটা হচ্ছে তোমার এটাকে পাওয়ার সুযোগ ব্যয়, বুঝছো? বাকি 9টা কিন্তু, বাকি 8টা কিন্তু সুযোগ ব্যয় না, বুঝছো? এখন তোমাদের প্রশ্ন আমাকে করো, এখন সবাই তোমরা চাইলে যে যে কোনো প্রশ্ন করতে পারো, আর পড়াবো না আজকে, পড়াশোনার বিষয় শেষ। প্রশ্ন করো, প্রশ্ন করো, দেখি সবাই প্রশ্ন করো, কে কি বোঝো নাই প্রশ্ন করো। মাউনউদ্দিন, মাহবুব, তামজিদ, মুরসালিন, প্রিয়া, রূপক, শাকিল, সানি, তৌফিক, যে যা পারো প্রশ্ন করো। এই সিরাজাম মনিরাকে দেখি, সিরাজাম মনিরা জি স্যার, আমি কই তুমি দেখি, কোনটা তুমি? দেখতে পাচ্ছি না তো আমি, স্যার ক্যামেরা অন করতে হবে। দেখি দেখি। সিরাজাম মনিরা তো চমৎকার নাম, দেখি তোমার একটু আমি। সিরাজাম মনিরা, সুন্দর নাম। আচ্ছা, সিরাজাম মনিরে আমাকে বলো যে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম ছোটখাটো, কিছু কি বুঝতে পারছো? কোনো কিছু বুঝতে পারছো না? একদম পুরাপুরি কিছুই বুঝো নাই? বলো দেখি। স্যার কিছু বুঝতে পারছি। আচ্ছা, সুযোগ ব্যয় বলতে কি বোঝায় একটু ব্যাখ্যা দাও তো আমাকে দেখি। সুযোগ ব্যয় বলতে কি বোঝায় বলো তো দেখি, সিরাজাম মনিরা এটা বুঝছি, এটা বলো বলো দিতে পারবো। দেখি, আমার উদাহরণ দাও, তোমাকে দিয়ে উদাহরণ দাও। তুমি বিয়ের জন্য পাত্র খুঁজতেছো, বুঝছো? সুযোগ ব্যয় দিয়ে ব্যাখ্যা দাও তো দেখি, বলো। স্যার তাহলে আমি ফার্স্টে যেটা চয়েস করব। হ্যাঁ বলো। তুমি বিয়ের জন্য পাত্র খুঁজতেছো, তোমার কাছে 10 জন ছেলে সিবি পাঠাইছে, তুমি বিয়ে করছো, মনে করো যে মনে করো শাহরুখ খানকে বিয়ে করলা, ধরো। তো শাহরুখ খানকে বিয়ে না করতে পারলে তুমি কারে বিয়ে করতে? সালমান খানকে বিয়ে করতা। তো শাহরুখ খানকে বিয়ে করার সুযোগ ব্যয় হবে সালমান খানকে বিয়ে করতে না পারা। সালমান খান। কিন্তু বাজারে কিন্তু 10 জন তোমার নায়ক ছিল, কিন্তু তুমি বিয়ে করছো কাকে? শাহরুখ খানকে। শাহরুখ খানকে যদি বিয়ে না করতা তাহলে বিয়ে করতে কাকে? সালমান খানকে। তার মানে বাকি যে 8টা এরা কিন্তু সুযোগ ব্যয় না। সুযোগ ব্যয় হচ্ছে তুমি যাকে বিয়ে করছো তাকে বিয়ে না করতে পারলে তুমি যাকে বিয়ে করতে পারতা, সে হচ্ছে তোমার একে পাওয়ার সুযোগ ব্যয়। হ্যাঁ, আমি যে জিনিসটা ইউজ করতেছি সেই জিনিসটা আমি হ্যাঁ, ইউজ করতে না পারলে তুমি যেটা ইউজ করতে সেই পারতা, জিনিসটা হবে পারতাম, হ্যাঁ, যেটা ইউজ করতে পারতা। আমি করি নাই। মনে করো হ্যাঁ, তুমি সেটা use করতে- তুমি মনে করো এই কি বলো, তুমি মনে করো ক্রিম ইউজ করো, ফেয়ার এন্ড লাভলি ইউজ করো, বুঝছো? ফেয়ার এন্ড লাভলি ইউজ না করলে তুমি কি করতা? মনে করো ডোভ ক্রিম ইউজ করতা। তো ফেয়ার এন্ড লাভলি ক্রিম ইউজ করার সুযোগ ব্যয় হচ্ছে ডোভ ক্রিম ত্যাগ করা। কিন্তু তুমি বাজারে কিন্তু আরো আছে হেনোলাক্স, মেনোলাক্স, প্রচুর পরিমাণে ব্র্যান্ডের ক্রিম আছে, এগুলো কিন্তু সুযোগ ব্যয় হবে না।
তুমি যেটা ইউজ করো সেটা ইউজ না করলে তুমি যেটা ইউজ করতে পারতা সেটা হচ্ছে এইটা পাওয়ার সুযোগ পেয়ে। এই বুঝছো? আচ্ছা এবার হচ্ছে আমাকে হয়েছে, এবার তুমি মিউট করো। মুরসালিনা কে? মুরসালিন না? এই মুরসালিনা, জি স্যার। তুমি বলো তো দেখি কি বুঝছো, বলো। এই মুরসালিনা বলো কথা বলো। কি বুঝছো বলো। আচ্ছা বলো তো দেখি উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমি কি বুঝাইছি একটু বলো তো দেখি। ইয়া মুরসালিনা, আরে যেমন যা খুশি তেমন বলো। উৎপাদন হ্যাঁ, করা হয়। যা উৎপাদন করা হয় তা উৎপাদন সম্ভাবনা রেখা না, এটা তো বলি নাই। তুমি তোমার দেশে যে জিনিসটা দরকার বেশি সেই জিনিসটা তুমি তোমার দেশের সীমিত সম্পদ এবং প্রযুক্তি দিয়ে উৎপাদন করবা। এইটা যে রেখা দিয়ে দেখানো হয় তাকে বলে হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা এবার আমাকে বলো, প্রিয়া তাবাসসুম একটু বলো দেখি। প্রিয়া তাবাসসুম একটু বলো। প্রিয়া, এই প্রিয়া, ও সরি তুমি তো বলতে পারবে না, ভুলেই গেছি। এবার একটু সানি বলো তো। সানি, 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 স্যার লেফট দিয়ে দিছে, স্যার লেফট দিয়ে দিছে। সানি, সানি চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে হচ্ছে মুরসালিনা গেল গা। তৌফিক একটু বলো তো দেখি। তৌফিক, ও তৌফিক স্যার একটু বলো কি বুঝছো বলো। ছোটখাটো মানে কিছুই কি বুঝো নাই আজকে? তৌফিক বুঝতে পারছি অনেক কিছু, কিন্তু স্যার বলো। বই নেই তোমার? বই আছে? তোমরা সবাই বই কিনছো? তামজিদ, না, সিরাজ, স্যার, বই মনিরা, কিনে নেই এখন। এই যে বইটা কিনা ফেলো বুঝছো না, বাবু, স্যার। বইটা কিনা ফেলো, দেরি করো না। বইটা না কিনলে হ্যাঁ, বই কি এটা হলে চলবে? বই, হ্যাঁ 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 এটাই এটাই মাসুম আলী, হ্যাঁ এটাই বই, এটাই এটাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বই ঠিক আছে, গুড, এটাই বই। মাসুম আলীটাও কিনতে পারো। আবার হচ্ছে তোমার আক্তার স্বপন হুমায়ুন, মাসুম আলীটা আমরা রেফার করি, মাসুম আলীটা ভালো আছে, সহজ আছে, পড়ে বুঝতে পারবো, অসুবিধা নাই। স্যার আপনি যেটা বলবেন সেটা মানে এটা এখনো চেঞ্জ করার অপশন আছে? না না না, কোনো চেঞ্জ করতে হবে না, এটা ভালো বই, ইট ইজ গুড। বলো বলো কে বলবা বলো তো, কে? তামজিদ বলো। এই তৌফিক বলো, তৌফিক বলো কি বলবা বলো তৌফিক। কোন লেখকের বইটা স্যার? মাসুম আলী, কিনবেন mainly? মাসুম আলী, মাসুম আলী, মাসুম আলী। মাসুম আলী, হ্যাঁ। আচ্ছা শোনো, পড়াশোনার বিষয় শেষ, এখন একটু গল্প করবো, শোনো। বইটা কি বলে দিবেন? মাসুম আলী, মাসুম আলী, অর্থনীতি দুইটাই কিনবা। মাসুম আলী, মাসুম আলীর বই কিনবা। মাসুম আলী, রাইটার হচ্ছে মাসুম আলী, বুঝছো? মাসুম, মাসুম আলী, মাসুম আলী, বাজারে বললেই হবে বাজারে। আচ্ছা শোনো, এবার আমরা একটু গল্প করব, শিক্ষণীয় গল্প, তোমাদের ভালো লাগবে। শোনো, তোমরা তোমরা হচ্ছে জানো কিনা আমি জানি না, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পাইছে, বুঝছো? বাঙালি উনি, বাংলাদেশ না, ইন্ডিয়ান, অমর্ত্য সেন, বুঝছো? তো উনি প্রথম বাঙালি যিনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, বুঝছো? তো উনি আসলে নোবেল প্রাইজটা পাইছে হচ্ছে কি কারণে সেটা আর কি একটু তোমাদেরকে বলি। এটা কোনো পড়াশোনার পরীক্ষায় আসবে না জীবনেও, জাস্ট গল্প বলার জন্য বলতেছি। এটা হচ্ছে, তোমরা নর্মালি জানো যে আমরা জানি যে যখন অভাব দেখা দেয় তখন ওই অবস্থায় দুর্ভিক্ষ হয় না? মনে করো তামজিদ, তারপরে তৌফিক, রূপক, সবাই তোমরা হচ্ছে এখন মনে করো সবাইয়ের কাছে 100 টাকা আছে পকেটে, হ্যাঁ, বাজারে আছে তোমার হচ্ছে একটা আলু। বাজারে কয়টা আলু আছে বলো তো? একটা আলু। তার মানে সবাইয়ের 100 টাকা মিলাইয়া বাজারে কি একটা আলু ভোগ করবা। তো আসলে তখন কি তোমার কি অভাব দেখা দিবে না? আলুর ক্রাইসিস হবে না? বলো তো দেখি। ওই অবস্থাকে আমরা বলবো কি? দুর্ভিক্ষ, বুঝছো? নরমালি আমরা বলি যে দুর্ভিক্ষ বলতে বোঝায় যখন চাহিদার তুলনায় যোগানের স্বল্পতা দেখা দেয় বা যোগান যখন কমে যায়, তখন আমরা বলবো হচ্ছে দুর্ভিক্ষ হয়েছে। এখন অমর্ত্য সেন 1974 সালে আমাদের দেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল, বুঝছো? সেইটার ডাটা নিয়ে উনি দেখাইছে যে আসলে তোমার শুধুমাত্র যে ওই জিনিস নাই এই কারণে যে দুর্ভিক্ষ হয় বিষয়টা তা না, জিনিস থাকলেও, যোগান পর্যাপ্ত থাকলেও দুর্ভিক্ষ হইতে পারে। বিষয়টা শোনো, 1974 সালে আমাদের দেশে তোমার হচ্ছে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল। সে সময় উনি ডাটা নিয়ে দেখছে, তো মানে ইনফরমেশন নিয়ে দেখছে যে ওই সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান, গম, আখ সব উৎপাদন হয়েছে, তারপরেও দুর্ভিক্ষ হয়েছে। উনি যেই বইটা লিখে নোবেল পুরস্কার পাইছে, ওই বইয়ের নাম হচ্ছে দুর্ভিক্ষ ও দারিদ্র, পভার্টি এন্ড ফেমিন। উনি দেখাইছে যে জিনিসপত্রের পর্যাপ্ততা থাকলেও দুর্ভিক্ষ হইতে পারে। কেন? মনে করো তৌফিক, সানি, এখানে যারা আছো 20 জন, 20 জনের সবার পকেটে 100 টাকা আছে, বুঝছো? বাজারে হচ্ছে তোমার 20,000 টন আলু আছে, তারপরেও দুর্ভিক্ষ হবে। কিভাবে হবে?
তৌফিক, সানি, এই যে তামজিদ যারা এখানে আছে তাদের পকেটে আলু কেনার মতো সামর্থ্য নাই, মানে শুধুমাত্র খাদ্য নাই এটার কারণে দুর্ভিক্ষ হয় বিষয়টা তা না। খাদ্য পর্যাপ্ত থাকলেও দুর্ভিক্ষ হইতে পারে যদি মানুষের কাছে কেনার মতো সামর্থ্য না থাকে। ওর মূল কন্ট্রিবিউশন ছিল, ও বলছে যে মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে, খাদ্য পর্যাপ্ত থাকলেও দুর্ভিক্ষ হবে, এবং 1974 সালে বাংলাদেশে সেটাই হয়েছিল, এবং এই কারণে এই তত্ত্ব দেওয়ার জন্য উনি নোবেল পুরস্কার পাইছে, বুঝছো? এটি হচ্ছে ওনার মূল আলোচনা, এটাকে বলে এন্টাইটেলমেন্ট অ্যাপ্রোচ অফ অমর্ত্য সেন। অমর্ত্য সেন হচ্ছে তোমার এই তত্ত্বটা দিছিল যে খাদ্যের পর্যাপ্ততা থাকলেও দুর্ভিক্ষ হইতে পারে যদি মানুষের পকেটে সেই খাদ্য কেনার মতো পর্যাপ্ত ক্রয় ক্ষমতা না থাকে। এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস শোনো, তোমাদেরকে আমি অনেকে প্রথম ক্লাসে ছিল না, তাই আমি রিপিট করি আরেকবার। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লেখে। তোমরা ইকোনমিক্স এর জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, তোমরা অনেকে হয়তো জানো না, জেনে নাও। ইকোনমিক্স বা অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। 1776 সালে উনি একটা বই লেখে, বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। মূলত এই বইয়ের উনি দুইটা তত্ত্বের কথা বলছিল, একটা হচ্ছে অদৃশ্য হাত, একটা হচ্ছে শ্রম বিভাজন। এই দুইটা তত্ত্বের কারণেই আমরা মূলত ওনাকে তোমার হচ্ছে ইকোনমিক্সের জনক বলে থাকি। মাথায় রাখবা যে অ্যাডাম স্মিথের আগে, মনে করো যে এবার সবাই একটু হতো, সবাই একটু মিউট হও, আমি মিউট করে দিই, একটু কথা বলি, 2 মিনিট কথা বলবো, একটু গুরুত্বপূর্ণ কথা। দাঁড়াও, মিউট হও, সবাই মিউট হও। আচ্ছা শোনো, জি স্যার। হ্যাঁ সবাই মিউট হচ্ছে না, সানিও মিউট হও, সবাই মিউট হও। আচ্ছা, বিষয় হচ্ছে এই, তোমার 1776 সালের আগ পর্যন্ত মনে করো যে তৌফিক হচ্ছে জুতার ব্যবসায়ী, বুঝছো? তৌফিক, এমডি, তামজিদ, যারা সবাই তোমরা জুতা উৎপাদন করো। এখন তৌফিক হচ্ছে মালিক, আর এখানে যারা আছে মামুনুদ্দিন, মাহবুব, সবাই হচ্ছে ওর কর্মচারী। তৌফিক শুরুতে কি বললো যে তোমরা প্রত্যেকদিন এই সানি, তুমি কয়টা জুতা উৎপাদন করতে পারবে একদিনে? ও বললো যে আমি তো 10টা উৎপাদন করতে পারবো। মাউন কয়টা উৎপাদন করতে পারবো? 20টা। সব মিলে দেখা গেলো ওরা সব এখানে যারা আছে 20 জন মিলে দিনে 100টা জুতো উৎপাদন করতে পারো। কিন্তু অ্যাডাম স্মিথ বলল যে না, এইভাবে যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ অনেক কম হয়। তার চেয়ে বরং আমরা এইভাবে করি, আমরা যেমন তৌফিক তো মালিক, তামজিদ কি করবে? জুতায় শুধু সোল লাগাবে। সিরাজাম মুনিরার কাজ হচ্ছে জুতায় শুধু পলিশ করা, আর তোমার শাকিলের কাজ হচ্ছে জুতার গায়ে চামড়া লাগানো। তারপরে জুতাকে রঙিন করার কাজ হচ্ছে মনে করো মাহবুবের। মানে জুতার সঙ্গে সম্পর্কিত কাজগুলোকে আমরা যদি বিভাজন করে দেই যে তামজিদ শুধু এটা করবে, সিরাজাম মুনিরা শুধু এটা করবে, শাকিল শুধু এটা করবে, তাহলে দেখা যায় যে তামজিদ একদিনে 2000 জুতার মধ্যে সোল লাগাইতে পারে, সিরাজাম মুনিরা একদিনে 2000 জুতার মধ্যে হিল লাগাইতে পারে, শাকিল একদিনে 2000 জুতায় কালি করতে পারে। তার মানে কি, যখন আমরা শ্রমিককে তার দক্ষতা অনুযায়ী কার্য ভাগ করে দিব, তখন আমাদের উৎপাদনের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পাবে। এই তত্ত্বটা দিছে তোমার হচ্ছে অ্যাডাম স্মিথ। এটাকে বলে লেবার ডিভিশন থিওরি। বিফোর অ্যাডাম স্মিথের আগে কোনো ইকোনমিস্ট বা কোনো মানুষ এ কথা বলেনি। আগে ভাবতো কি, আমি জুতো উৎপাদন করতেছি, আমি জুতা শুরু থেকে শেষ পর্যন্ত একটা জুতো উৎপাদন করবো, আমার 1 ঘন্টা লাগবে একটা জুতো উৎপাদন করতে। তার মানে কি 24 ঘন্টা আমি কয়টা জুতো উৎপাদন করবো? 24টা। কিন্তু তুমি যদি 24 ঘন্টাতে যদি একটা কাজই করো, তোমার কাজ হচ্ছে শুধু জুতার মধ্যে তেল লাগানো বা জুতায় পলিশ করা, তুমি কিন্তু 2000 জুতা পলিশ করতে পারবে। তার মানে কি, শ্রমিককে যদি তার দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া যায় তাহলে উৎপাদনশীলতা অনেকাংশে বাড়ে। এই জন্যই মূলত আমরা তাকে ইকোনমিক্সের জনক হিসেবে আখ্যায়িত করি। এটা খুব বিখ্যাত তত্ত্ব, এটাকে বলে লেবার ডিভিশন থিওরি অফ অ্যাডাম স্মিথ, বুঝছো? এই আজকে আর তোমাদেরকে খুব একটা পড়াবো না, এতক্ষণ এই শেষের দিকে যা বলছি এগুলো কোনো পরীক্ষায় কোনো আসবে না, জাস্ট তোমাদেরকে জানানোর জন্য জানাইলাম, একটু জানলা, এই আর কি। তো আজকে পর্যন্তই। তোমরা শেষ মুহূর্তে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সবাই আনমিউট হও, প্রশ্ন করো আমাকে, দেখি প্রশ্ন করো, কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। বলো, প্রশ্ন করো, যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো ইচ্ছা করলে। বলো, প্রশ্ন করো, দেখি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার প্রশ্ন তো নাই স্যার। প্রশ্ন স্যার নাই? আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো ওই যে বলো একজন বলো। আপনি কি সপ্তাহে একদিন ক্লাস করবেন? বুঝি নাই আবার বলো, কি বুঝি নাই? বলতে আপনি কি সপ্তাহে একদিন ক্লাস করবেন? আমি একদিন ক্লাস করাবো আর গোলাম মোস্তফা স্যার একদিন ক্লাস করাবে। এখন অনলাইনে এমন হচ্ছে, ম্যানুয়ালি যখন হবে তখন তোমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি থাকবে, বুঝছো? এই যে আমি তোমাদের যে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে আমার 3য় ক্লাস। আমি 10টার দিকে নিচ্ছি, 11টার দিকে নিচ্ছি, 12টার দিকে নিচ্ছি, এই আর কি, বুঝছো? কোনো সমস্যা নাই, তোমরা আপাতত যতটুকু পারো অনলাইনে ততটুকু বোঝার চেষ্টা করো। ম্যানুয়ালি ইনশাআল্লাহ বেশি দিন নাই, ম্যানুয়ালি যখন আচ্ছা শুরু হবে। স্যার, হ্যালো। বলো বলো বলো।
স্যার এখানে তো অনেক সেকশনের আছে। এখানে 2 সেকশনের আছে। আচ্ছা হ্যাঁ, স্যার এখানে হচ্ছে আমি বলি শোনো, এখানে সি এবং ডি সেকশনের স্টুডেন্ট আছে, সি এবং ডি, বুঝছো? হ্যাঁ, সি এবং ডি, এটাই সিস্টেম। এ বি একসাথে, সি ডি একসাথে, ই এফ একসাথে, এইভাবে আমরা ক্লাস নিচ্ছি আর কি আপাতত। যখন ম্যানুয়ালি হবে তখন আর এই সুযোগ থাকবে স্যার না। বলো। তো যখন হুম। কলেজে ক্লাস হবে তখন কি মানে যে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কি দুজন আলাদা আলাদা টিচার নেবে? না না না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট না, আমরা যেভাবে নিচ্ছি এখন এভাবেই নিব। তবে আমি তোমার সেকশনে ক্লাস নিলে আমি তোমার সেকশনে ক্লাস নিব, যেহেতু অনলাইনে নিচ্ছি এজন্য আর কি আমরা বিভাজন করে নিছি। মানে একজন টিচারই দুজন নেবে নাকি? মানে না, একজন টিচারই কি মানে হ্যাঁ, দুজনের হ্যাঁ, দুই পত্র আমরা একজন নিব। হ্যাঁ হ্যাঁ পার্ট পড়া? হ্যাঁ, ইয়েস ইয়েস, ও হ্যাঁ, এটা। এই যে এইটাই আরে জিজ্ঞেস তো করতেছিলাম কোনো সমস্যা হবে না, স্যার তোমরা এগুলো তো ভেজাল তোমাদের। হবে স্যার। হ্যাঁ বলো কি বলো। বলছি যে মানে হুম, ভেজাল লাগতেছে এইভাবে, কিন্তু হ্যাঁ, আপনি একা যদি স্যার ক্লাসটা করেন তাহলে ভালো হয়। কেন মোস্তফা স্যার তোমাদেরকে ক্লাস আপনি নিছে না? একা যদি এখন তো ক্লাসটা কে করান যাবে? আমাদের, হ্যাঁ বুঝি হ্যাঁ নাই, বলো। মোস্তফা স্যার ক্লাস নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ নিছে। হ্যাঁ, উনি যতটুকু নিশ্চয়ই পড়াইছে আমি আজকে আবার পরের থেকে শোনো, বিষয়টা আসলে কিছুই না। আমি যখন ক্লাস নিব আমি অতীত পুরাটা নিয়ে আবার ক্লাস নিব, তোমাদের কোনো জিনিস বুঝতে ইনশাল্লাহ কষ্ট হবে না। তোমরা যে যেটা বুঝবা না সরাসরি আমাকে বলবা, স্যার এটা বুঝি নাই।